বলতেছিলাম যে ইউরোজেনিটাল সিস্টেমে আমাদের কি কি টপিক পড়তে হবে, খুব বেশি কিছু না, যে কিছু কজোলজি আছে এগুলো একটু আমাদের ভালো করে পড়তে হবে। যেমন হচ্ছে হেমাচুরিয়ার কজ কী কী আছে, অ্যানিউরিয়া কাকে বলে, অলিগো ইউরিয়া কাকে বলে, ঠিক আছে। তারপরে হলো পলিউরিয়া কাকে বলে, কিছু ডেফিনেশন কার্ড কোয়েশ্চেনের জন্য, এগুলো হচ্ছে ডিরেক্ট কার্ড কোয়েশ্চেনে থাকে যে অ্যানিউরিয়া কাকে বলে এবং কিছু অ্যানিউরিয়ার হচ্ছে কজ কী এবং ম্যানেজ করবা কীভাবে, এরকম টপিকগুলো থাকে। আর খুবই পপুলার একটা টপিক সেটা হচ্ছে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। আর হচ্ছে কিডনি থেকে থাকে হচ্ছে বেসিক্যালি রেনাল টিউবারকুলোসিস, রেনাল টিউমার, রেনাল স্টোন। ঠিক তেমনিভাবে হচ্ছে ব্লাডার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে যে ব্লাডার স্টোন। আর পড়তে হবে হচ্ছে রাপচার ইউরেথ্রা এবং ইউরিনারি রিটেনশন। খুবই ছোট ছোট টপিক, খুব বেশি কিছু না, আমরা ইনশাল্লাহ এর মধ্যে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। আচ্ছা, তো প্রথমে শুরু করি হচ্ছে সিমটম অ্যানালাইসিস দিয়ে। তো আমাদের ইউরোজেনিটাল সিস্টেমে একটা পেশেন্ট কী কী সিমটম নিয়ে আসবে এইটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে এবং সেটাকে বলা হয় হচ্ছে যে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিনড্রোম, যেটার মধ্যে দুইটা ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় হচ্ছে ইরিটেটিভ আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ। তো আগে বলা হতো যে স্টোরেজ সিমটম আর ভয়েডিং সিমটম, ওটা এখন আর বলা হয় না। তো আমরা যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে যে ইরিটেটিভ আর অবস্ট্রাকটিভ। ইরিটেটিভ কাকে বলতেছি, যে দেখো আমাদের ইউরিনটা এসে কোথায় জমা হচ্ছে, ব্লাডারে। তো যখন জমা হয় তখন একটা ইরিটেশন হয়, সেই ইরিটেশনের জন্য কি হয়, ব্লাডার ইউরিনকে ধরে রাখতে পারে না, সে হচ্ছে ইউরিনকে বের করে দেয়, মানে একটু জমা না হতেই বের করে দেয়। তো সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইরিটেটিভ সিমটম। আর যেটা হচ্ছে অবস্ট্রাকটিভ, সেটা হচ্ছে ইউরিন যখন ব্লাডার থেকে বের হবে ঠিক সেই রাস্তাটাতে কোনো অবস্ট্রাকশন থাকবে, সেই অবস্ট্রাকশনের জন্য যে সিমটমগুলো নিয়ে আসবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে অবস্ট্রাকটিভ সিমটম। আচ্ছা, ইরিটেটিভ সিমটমগুলো কি আর অবস্ট্রাকটিভ সিমটমগুলো কি, এটার মধ্যে হচ্ছে অনেক সময় এমসিকিউ আসে এবং সিমটমগুলো আলাদা, যার কারণে আমাদের অনেক সময় এলোমেলো হয়ে যেতে পারে। তো এটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে আমরা যেটা ইরিটেটিভ সিমটমসগুলো আছে সেটা হচ্ছে ফান দিয়ে মনে রাখবো, অর্থাৎ FWNN, ঠিক আছে। তো এফ দিয়ে কি, ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। ইউতে হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স, ঠিক আছে। তারপরে ইউতে আরেকটা ইউতে হচ্ছে কি হবে, আর্জেন্সি। আর এন দিয়ে কি হবে, নকচিউরিয়া, অর্থাৎ রাত্রেবেলা তার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। আর একটা হচ্ছে নকচার্নাল ইনকন্টিনেন্স, ঠিক আছে। তাহলে FWNN, ফান দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ইরিটেটিভ সিমটম। আর বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে যে আমাদের অবস্ট্রাকটিভ সিমটম, যেমন হচ্ছে যে উইক স্ট্রিম, ঠিক আছে। তারপরে হেজিটেন্সি, ইন্টারমিটেন্সি, তারপরে আছে হচ্ছে পোর ফ্লো, হ্যাঁ, ডাবল ভয়েডিং, ড্রিবলিং, আরেকটা আছে হচ্ছে ইনকমপ্লিট এমটি। তাহলে সিমটমসগুলো আমরা একটু আলাদাভাবে পড়ে ফেললাম। আচ্ছা, নেক্সট তোমাদের একটা কার্ড কোয়েশ্চেন থাকবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হেমাচুরিয়া কাকে বলে। আর আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, যে আমাদের ইউরিন আরএমই করি, সেখানে কি আমাদের নর্মালি আরবিসি পাওয়াটা কি, মানে এটা কি নর্মাল ফাইন্ডিংস, এটা অনেক সময় জিজ্ঞাসা করে। তো হচ্ছে আসলে একটা আরবিসিও হচ্ছে সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে নর্মাল ফাইন্ডিংস না। তো এখানে একটা ভাগ আছে, সেটা হচ্ছে যে ইন কেস অফ ফিমেল, আমাদের যদি একটা ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি, পরপর 3টা এক্সামিনেশনে যদি দেখি যে আরবিসি আসছে ইন কেস অফ ফিমেল, সেটা হচ্ছে সিগনিফিকেন্ট। কিন্তু মেলের ক্ষেত্রে সিঙ্গেল ফাইন্ডিংস হচ্ছে সিগনিফিকেন্ট, অর্থাৎ একবার টেস্ট করে যদি দেখি তার আরবিসি চলে আসছে, সেটা কিন্তু সিগনিফিকেন্ট ফর মেল, ঠিক আছে। এখানে একটু ভাগ আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি যে হেমাচুরিয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে পেইনলেস হেমাচুরিয়ার কজ। এটা একদম খুব সহজ, এটা আমরা মাইক্রোবায়োলজিতেও পড়ে আসছি না, পেইনলেস হেমাচুরিয়ার কজ। আচ্ছা, কি কি হতে পারে, রেনাল টিউমার হতে পারে 1 নম্বরে, রেনাল টিউবারকুলোসিস হতে পারে। আর হচ্ছে যে সেই পেশেন্টটা অ্যান্টিকোয়াগুলেন্ট কোনো ড্রাগের উপরে থাকলে তার হচ্ছে পেইনলেস হেমাচুরিয়া হতে পারে, অথবা তার কোনো যদি কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকে। তো বেসিক্যালি এই 4টা কারণে হচ্ছে আমাদের পেইনলেস হেমাচুরিয়া হয়ে থাকে। তো এটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো, হাউ টু অ্যাপ্রোচ এ পেশেন্ট উইথ পেইনলেস হেমাচুরিয়া। তাহলে খুব সুন্দর করে আমরা হচ্ছে হিস্ট্রি নিয়ে ফেলবো, তার এজটা দেখবো, তার একটা টিউবারকুলোসিসের হিস্ট্রি নিব। আমরা যে জানি যে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, ওই যে কাফ, ঠিক আছে, ওয়েট লস, এগুলো আছে কিনা, হ্যাঁ, সুন্দর করে লিখে ফেলবো। রেনাল টিবি, তারপর সিমটমগুলো লিখে ফেলবো। তারপরে কি টিউমারের ক্ষেত্রে যা যা আসে সেই সিমটমগুলো লিখে ফেলবো। এরপরে কি আসতেছে, অ্যান্টিকোয়াগুলেন্ট কোনো ড্রাগ খায় কিনা, অ্যাসপিরিন, ওয়ারফারিন, এগুলো খায় কিনা সেগুলোকে আমরা এক্সক্লুড করে ফেলবো। আর হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার আছে কিনা, তার কোনো কোয়াগুলোপ্যাথি আছে কিনা, এগুলো আমরা হচ্ছে হিস্ট্রির মধ্যে আলাদা করে ফেললাম। নেক্সট চলে যাবে আমরা কিভাবে ইনভেস্টিগেশন করব, ঠিক আছে। তো ইনভেস্টিগেশনের মধ্যে আমরা ওভারঅল একটা জেনারেল ইনভেস্টিগেশন করব, ঠিক আছে। তার ব্লাড প্রেশার দেখবো, তার হচ্ছে যে পালস দেখবো, হ্যাঁ, টেম্পারেচার, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে কিনা, এই সমস্ত জিনিসপত্র দেখবো। তারপরে হচ্ছে আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে পারি, যেহেতু রেনাল টিউমার আমরা অ্যাবডোমিন এক্সামিনেশন করলে কি পালপেবল মাস পেতে পারি, ঠিক আছে। তাহলে আমরা একটা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করবো এবং লাস্টলি আমরা হচ্ছে একটা ডিআরই করব, কারণ অনেক সময় দেখা
দেখা যাচ্ছে যে কোনো হচ্ছে কি হয় কার্সিনোমা মেটাস্টেসিস হয়ে যেতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিছু ফাইন্ডিংস পেতে পারি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কারো বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট থাকতে পারে, সেই জন্য অনেক সময় হেমাচুরিয়া হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা একটা ডিআরি করে ফেলবো, এটা আমাদের এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন গেল। এরপরে হচ্ছে ইনভেস্টিগেশন। আমি ইনভেস্টিগেশনগুলো খুব সুন্দর করে আমি যখন পড়ছি তখন লিখে রাখছি, আমি তোমাদেরকেও সেটা একটু বলে দিই যে টোটাল আমাদের যে কোনো রেনাল ডিজিজ আসলে ইউজুয়ালি আমরা 8টা ইনভেস্টিগেশন 9টা ইনভেস্টিগেশন করে থাকি। খুব সুন্দর করে আমি সিরিয়াল ওয়াইজ বলে যাই ফাইন্ডিংস সহ। তোমরা জাস্ট হচ্ছে যেই ডিজিজটা লিখবা ইনভেস্টিগেশনের সময় সেই ডিজিজের পাশে জাস্ট সেই ইনভেস্টিগেশনের কী কী ফাইন্ডিংস হতে পারে একটু পাশে লিখে ফেলবা। যেমন প্রথমে আমরা করি হচ্ছে ইউরিন আর ইমি অর্থাৎ রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এখানে আমরা কী কী দেখি, এটা হচ্ছে যে ভাইবাতে জিজ্ঞাসা করে, অনেক সময় দেখা যাচ্ছে তোমার বোর্ড ভাইবাটা শুরু হচ্ছে যে টিচারের কাছে, তিনি হলো ইউরোলজি টিচার, তখন তোমাকে কিন্তু এই ইউরিনারি এক্সামিনেশন এই খুব বেসিক কিছু কোয়েশ্চেন ধরেই কিন্তু ছেড়ে দিবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু আবার পারতে হবে, এগুলো আবার ভুল করলে টিচার অনেক মাইন্ড করবে। তো আমি একটু বলে ফেলি যে রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে আমরা হচ্ছে কি কি দেখি। যেমন আমরা দেখি হচ্ছে রিয়াকশনটা, অর্থাৎ ইউরিনটা অ্যাসিডিক আছে না হচ্ছে তোমার এটা হলো পিএইচটা বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে দেখবো, যে তাহলে নর্মাল ইউরিনের পিএইচটা আমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে 4.5 থেকে 6.8, অনেক জায়গায় অনেক রকম থাকে, তো এটা আমরা তো সেই বায়োকেমিস্ট্রি থেকে পড়ে আসতেছি। আচ্ছা, এরপরে দেখবো যে রিডিউসিং সাবস্টেন্স আছে কিনা, অর্থাৎ সুগার বা হচ্ছে অ্যালবুমিন আছে কিনা। আচ্ছা, এরপরে এপিথেলিয়াল সেল, এটা হচ্ছে সিগনিফিকেন্ট না, কারণ হচ্ছে নর্মালি আমরা এপিথেলিয়াল সেল পাই এবং এটা দিয়ে কোনো ডিজিজ ডিফারেন্সিয়েট ইউজুয়ালি করা যায় না। আচ্ছা, এরপর আমরা দেখবো পাস সেল। পাস সেলটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে এই পাস সেলটাই বলে দেয়। হ্যাঁ, তো পাস সেলের ক্ষেত্রে আমরা কি ধরে থাকি যে 0 থেকে 5 পর্যন্ত পার হাইপার ফিল্ড আমরা হচ্ছে নর্মাল, মানে 0 থেকে 4টা পর্যন্ত থাকতে পারে, এর বেশি হলে সেটা হচ্ছে সিগনিফিকেন্ট। আচ্ছা, আরবিসির ক্ষেত্রে ওই যে আমি একটু আগে বলে ফেলছি যে আরবিসি ইউজুয়ালি অ্যাবসেন্ট থাকে নর্মাল ফাইন্ডিংসের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 3বার যদি পাই সেটা সিগনিফিকেন্ট, এবং মেলের ক্ষেত্রে যদি আমরা একবারই পেয়ে যাই সেটা হচ্ছে সিগনিফিকেন্ট। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আলট্রাসোনোগ্রাম। তো আলট্রাসোনোগ্রামটা লেখার সময় আমি একটা লাইন বলবো, এই লাইনটা পুরোটা লেখার চেষ্টা করবা। সেটা হচ্ছে যে আলট্রাসোনোগ্রাম অফ ব্লাডার রিজিয়ন উইথ প্রোস্টেট উইথ এমসিসি অ্যান্ড পিভিআর। এমসিসি বলতে বোঝা হচ্ছে ম্যাক্সিমাম সিস্টোমেট্রিক ক্যাপাসিটি অ্যান্ড পিভিআর মানে হচ্ছে পোস্ট ভয়েডাল রেসিডিউ। তাহলে এক লাইনে আমরা পুরোটা যখন লিখে ফেলবো এবং এটা যখন কোনো টিচার রিটার্নের খাতায় দেখবে অনেক খুশি হয়ে যাবে এই পুরো কথাটা লিখতে, কারণ ইউজুয়ালি ইউরোলজিতে এই জিনিসটা প্র্যাকটিস করে, ঠিক আছে। তাহলে আমরা সুন্দর করে কি লিখবো, ভাইভাতেও যখন জিজ্ঞাসা করবে তখন কিন্তু আমরা সুন্দর করে এই কথাটা বলবো, এবং তখনই তোমাকে টিচার জিজ্ঞাসা করে ফেলবে যে এমসিসি মানে কি এবং হচ্ছে পিভিআর মানে কি। আচ্ছা, এমসিসি মানে হচ্ছে ম্যাক্সিমাম সিস্টোমেট্রিক ক্যাপাসিটি, এটা হচ্ছে যে কোনো নর্মাল একটা ব্লাডারের ক্ষেত্রে 500 ml, ঠিক আছে। এর হচ্ছে বেশি হলে আমরা চিন্তা করব যে এই পেশেন্টের একটা ক্রনিক রিটেনশন আছে। আর যেটা হচ্ছে পিভিআর অর্থাৎ পোস্ট ভয়েডাল রেসিডিউ, অর্থাৎ আমরা যখন মানে একটা সুস্থ স্বাভাবিক মানুষ যখন ভয়েড করে তখন তার ব্লাডারটা কিন্তু কমপ্লিটলি এমটি হয়ে যায় না, কিছু পরিমাণ ইউরিন রেসিডিউ হিসেবে থেকে যায়, সেটাকে বলা হচ্ছে পোস্ট ভয়েডাল রেসিডিউ। তো এটা কতটুকু, এটার অ্যামাউন্টটা জানতে হবে। এটা হচ্ছে আমাদের ওই যে এমসিসি যে বললাম সেইটার হচ্ছে 10%, অর্থাৎ এমসিসি এর 10% হচ্ছে আমাদের পিভিআর। এখন অনেকের এমসিসিটা এক এক রকম থাকতে পারে, তাহলে তার ক্ষেত্রে তার হচ্ছে পিভিআরটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। গেল আমাদের আলট্রাসোনোগ্রাম 2 নম্বর ইনভেস্টিগেশন। 3 নম্বরে আসবো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট রেনাল ফাংশন টেস্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন। তো সিরাম ক্রিয়েটিনিনের নর্মাল রেঞ্জটা আমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে 0.7 থেকে 1.4 মিলিগ্রাম পার ডিএল ইন অ্যাডাল্ট, ঠিক আছে। এটা কিন্তু আবার বাচ্চাদের ক্ষেত্রে ভ্যারি করে, তো আমরা একটু সুন্দর করে লিখে ফেলবো, হ্যাঁ, ইন অ্যাডাল্ট। তারপরে আরেকটা আমরা কি করি, সবচেয়ে বেস্ট ইনভেস্টিগেশন যেটা সেটা হচ্ছে যে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান, কারণ আমাদের হচ্ছে যে রেনাল স্টোনগুলো আছে সেগুলো হচ্ছে 90% হচ্ছে রেডিও ওপাক, অর্থাৎ আমাদের অর্থাৎ মানে সেগুলোকে সাদা দেখাবে, ঠিক আছে। তো নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান 90% ক্ষেত্রে হচ্ছে রেনাল যে স্টোনগুলো আছে সেগুলোকে ডায়াগনোজ করতে পারে। এরপরে আমরা চলে যাব হচ্ছে ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম। তো এই জিনিসটা হচ্ছে একটা কার্ড কোয়েশ্চেন যে একটা ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম করার আগে আমরা পেশেন্টকে কিভাবে প্রিপেয়ার করবো, এটি কিন্তু একটা কার্ড কোয়েশ্চেন, সেটা আমি একটু পরে বলতেছি কিভাবে প্রিপারেশন নিব আর কি, ঠিক আছে। এরপর আরেকটা আমরা করি ইউরোফ্লোমেট্রি। যাদের হচ্ছে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট থাকে তাদেরকে মানে হরহামেশাই এই ইউরোফ্লোমেট্রি ইনভেস্টিগেশনটা দেওয়া হয়ে থাকে। এরপরে আরেকটা করা যেতে পারে সেটা হচ্ছে ইউরেথ্রোস্কোপি, অর্থাৎ কোনো কিছু পাচ্ছি না, অনেক সময় দেখা যাচ্ছে ব্লাডারে কোনো স্টোন বা টিউমার আছে, সেক্ষেত্রে আমরা তো মানে একটা ইউরেথ্রোস্কোপি করে সেটাকে ডায়াগনোসিস করতে পারি। এবং লাস্টলি হচ্ছে এমআরআই,
ঠিক আছে, প্রথমেই এমআরআই না। তো মোটামুটি এই কয়েকটা ইনভেস্টিগেশনস হচ্ছে আমাদের একটা রেনাল ডিজিজ নিয়ে যখন একটা পেশেন্ট প্রেজেন্ট করবে তখন আমরা এই ইনভেস্টিগেশনগুলো করে ফেলবো। ঠিক আছে, তাহলে এখন চলে আসতেছি হচ্ছে হেমাচুরিয়া। তাহলে আমাদের ইনভেস্টিগেশন হয়ে গেল এবং ম্যানেজমেন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু কজ। আরেকটা কথা বলি, হেমাচুরিয়ার কজটা কিন্তু আমাদের রিটেনে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং প্রায়ই আসে। তো এটা আমি কিভাবে লিখবো কোয়েশ্চেনটা, একের ভিতর দুই, মানে এক দিলে দুই পাখি মেরে দেওয়ার মতো। সেটা হচ্ছে কি, তোমরা যখনই রিটেনে কোয়েশ্চেনটা চলে আসবে সুন্দর করে দুইটা কিডনি আঁকাবা, ইউরেটার আঁকাবা, ব্লাডার আঁকাবা, প্রোস্টেট আঁকাবা, ইউরেথ্রা আঁকাবা। প্রথমেই হচ্ছে খাতার একটা পুরো পেজ ভর্তি করে ফিগারটা আঁকায় ফেলবা। ফেলে একদম কিডনি, যে দুইটা কিডনি থাকবে তার উপরে লিখবা হচ্ছে প্রি রেনাল কজ। সেখানে কি কি হতে পারে, সেখানে একটা পেশেন্টের হচ্ছে অ্যান্টিকোগুলেন্ট ড্রাগের জন্য হতে পারে, তারপরে তার হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডারের জন্য হতে পারে। তাহলে যা আছে সুন্দর করে লিখে ফেলবো। এরপর কিডনি থেকে এরকম করে টান দিব, দিয়ে 3-4টা কজ লিখবো, বেশি লিখবো না। হ্যাঁ, তাহলে সুন্দর করে আমাদের ছবি আঁকানো প্লাস হচ্ছে কজ দুটাই হয়ে যাবে। তো কিডনিতে কি কি হতে পারে, ওই যে রেনাল টিবি হতে পারে, টিউমার হতে পারে, রেনাল ইনফার্কশন হতে পারে। ঠিক আছে, তারপরে গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে। এরপর আমরা সুন্দর করে ইউরেটারে চলে আসবো, ইউরেটারে সেম স্টোন হতে পারে, নিওপ্লাসিয়া হতে পারে। তারপরে ব্লাডারে চলে আসবো, ব্লাডারের ক্ষেত্রে সিস্টাইটিস হতে পারে, স্টোন হতে পারে, টিউমার হতে পারে। ঠিক আছে, তাহলে ব্লাডার থেকে এরকম করে পেন্সিল দিয়ে টান দিয়ে দিয়ে লিখে ফেলবো। 3-4টা কজ, বেশি না, 2-3টা লিখলেও অসুবিধা নাই। দেখবা অনেকগুলো কজ একসাথে চলে আসতেছে এবং এটা তোমাকে সবসময় পড়তেও হবে না, শুধু চিত্রটা আঁকায় ফেললেই দেখবা চলে আসবে তোমার কজগুলো। তারপরে ইউরেথ্রা চলে আসলো, ইউরেথ্রাতে আমরা সেম ভাবে ইউরেথ্রাইটিস হতে পারে, তারপরে স্টোন ইম্প্যাকশন হতে পারে, ফরেন বডি হতে পারে, রাপচার ইউরেথ্রা হতে পারে। ঠিক আছে, তাহলে সুন্দর করে আমরা একটা ছবি আঁকিয়ে হেমাচুরিয়ার কজগুলো পড়ে ফেলবো। আমাদের চলে গেল হেমাচুরিয়া নিয়ে সবকিছু পড়াশোনা শেষ, এখান থেকে আর তেমন কিছু আসবে না। এরপরে বলি যে আমাদের যখন গত বছরে প্রফ হয়েছিল তখন আমাদের একটা বোর্ডে এমন কোনো স্টুডেন্ট ছিল না যাদেরকে জিজ্ঞেস করেন যে নর্মাল ইউরিন আউটপুট কত। ঠিক আছে, মানে এটা খুব কেমন লাগতেছে না শুনতে, এবং মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে টিচাররা কোশ্চেনের অ্যান্সারটা পছন্দ করেন নাই। তাহলে আমাদের কিভাবে বলতে হবে, এবং এই জিনিসটা অবশ্যই জেনে যেতে হবে যে নর্মাল ইউরিন আউটপুট কত একটা মানুষের, সেটা হচ্ছে 0.5 থেকে 1 ml/kg/hour। এখানে কি হয়েছে, অনেকে শুধু 0.5 বলছে, তো এটা টিচাররা পছন্দ করেন না, তারা হচ্ছে 0.5 থেকে 1 শুনতে চান। ঠিক আছে, তাহলে সুন্দর করে আমরা একটা নর্মাল মানুষের ক্ষেত্রে ইউরিনের আউটপুটটা কিভাবে মেজার করবো, যে 0.5 থেকে 1 ml/kg/hour। ঠিক আছে, এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করবে। আচ্ছা গেল, এখন আমরা 3টা খুব ইম্পর্টেন্ট জিনিস করবো, সেটা হচ্ছে যে অ্যানিউরিয়া, অলিগিউরিয়া এবং হচ্ছে পলিউরিয়া কাকে বলে। তো আমরা 3টা ডিজিট মনে রাখবো সবসময়, 30, 300, 3000, 30 ml, 300 ml এবং হচ্ছে 3000 ml। তো কারো যদি 24 আওয়ার্সে লেস দেন 30 ml ইউরিন আউটপুট হয় তাকে আমরা বলবো হচ্ছে অ্যানিউরিয়া। ঠিক আছে, একদম টোটালি একদম ইউরিন আউটপুট না, 0 হতে পারে, অথবা হচ্ছে লেস দেন 30 ml/24 আওয়ার। তারপরে কারো যদি 300 ml/24 আওয়ারের কম হয় তাকে আমরা বলবো হচ্ছে অলিগিউরিয়া, এবং কারো যদি 3 লিটারের বেশি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে পলিউরিয়া। সুন্দর একটা মিল আছে না, 30, 300 এবং হচ্ছে 3000 ml। তাহলে আমরা এভাবে পড়ে ফেললাম 3টা জিনিস, এবং কজগুলো পড়ার ক্ষেত্রে ঠিক সেম ভাবে আগের মতো, যে প্রি রেনাল কজ, রেনাল কজ এবং হচ্ছে পোস্ট রেনাল কজ কি কি আছে আমরা সুন্দর করে ভাগ করে পড়ে ফেলবো, এবং বেশি কজ না, জাস্ট 2-3টা করে কজ আমরা পড়ে ফেলবো। আচ্ছা, এগুলো আমরা ম্যানেজ করব কিভাবে, অ্যাকর্ডিং টু কজ। একটা প্রিরেনাল অ্যানিউরিয়া কিভাবে ম্যানেজ করব, এটা হলো আমাদের ডিউয়ের একটা রিটেন কোশ্চেন, যে পেশেন্টটাকে কি দেখবো, প্রিরেনাল অ্যানিউরিয়া। দেখো কথার মধ্যেই কিন্তু আছে, আমরা জানি যে সাধারণত শকের পেশেন্ট, একটা সিভিয়ারলি হাইপোভোলেমিক বা কার্ডিওজেনিক শকের পেশেন্ট হচ্ছে অ্যানিউরিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে কি করব, আমরা হচ্ছে তার ফ্লুইডটা হচ্ছে কারেক্ট করব, তাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হতে পারে, তার যদি কার্ডিওজেনিক শক থাকে তাহলে তাকে আমরা হচ্ছে ডোবিউটামিন দিতে পারি। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা সুন্দর করে ম্যানেজ করে ফেলবো। তারপরে রেনাল ফেলিওর থাকলে একটা পেশেন্টের হাইপার ক্যালিমিয়া থাকে, আর হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস থাকে, তাহলে আমাদের হাইপার ক্যালিমিয়ার ম্যানেজমেন্টটাও লিখতে হবে। এরপরে আমরা কি করব, তাকে নিউট্রিশনাল সাপোর্ট দিব এবং তার যে আন্ডারলাইং কজটা আছে সেটার হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট করব। ঠিক আছে, তাহলে চলে গেল আমাদের একটা পেশেন্ট যদি অ্যানিউরিয়া নিয়ে আসে কিভাবে তার সেই পেশেন্টটাকে ম্যানেজ করব। আচ্ছা, ইনভেস্টিগেশন করে ফেলছি, এরপরে হচ্ছে রিটেনশন অফ ইউরিন। এখানে তোমার হচ্ছে ডিউয়ের সিনারিও আছে। সিনারিওটা হচ্ছে এরকম যে একটা ওল্ড এজের ওমেন বা হচ্ছে ম্যান, সে প্রেজেন্ট করতেছে আনএবল টু পাস ইউরিন। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে ডায়াগনোসিস কি এবং ম্যানেজ করব কি, সেটা হচ্ছে যে ইউরিনারি রিটেনশন। তো ইউরিনারি রিটেনশন দুই প্রকার হয়, একটা হচ্ছে অ্যাকিউট আর ক্রনিক। তো অ্যাকিউট যেটা হয় সেটা সাধারণত হচ্ছে খুবই পেইনফুল হয় এবং এটা খুবই আর্লি ডেভেলপ করে। আর যাদের ক্রনিক রিটেনশন থাকে তাদের অনেক দীর্ঘদিনের এরকম একটা হিস্ট্রি থাকবে এবং তাদের ইউজুয়ালি যে ইউরিনারি ব্লাডারটা ধীরে ধীরে মানে
রিসেপটিভ হচ্ছে বড় হয়ে যায়, ঠিক আছে, এনলার্জমেন্ট হয়ে যায়, যার কারণে ওটা হচ্ছে ইউজুয়ালি পেইনলেস থাকে। তো বেসিক্যালি পেইনলেস এটা আমরা হচ্ছে সংজ্ঞার মধ্যে লিখবো, ডেফিনেশনের মধ্যে লিখবো যে কোনটা অ্যাকিউট রিটেনশন এবং কোনটা হচ্ছে ক্রনিক রিটেনশন। আচ্ছা, কজের মধ্যে কি আসি, খুব সুন্দর করে ইউরেথ্রাকে চিন্তা করি যে একটা ইউরেথ্রা কি, একটা নলাকার একটা টিউব, তাহলে টিউবের ভিতরে কিছু কজ থাকবে, টিউবের ওয়ালে কিছু কজ থাকবে এবং বাইরে কিছু কজ থাকবে। তাহলে আমরা সুন্দর করে চিত্র আঁকায় ফেলবো এবং সেই একইভাবে একটা লম্বা চিত্র আঁকায় সুন্দর করে আমরা এখন কজগুলো লিখবো যে একটা লুমেনের মধ্যে কি হতে পারে, ব্লাড ক্লট জমা হতে পারে, একটা স্টোন এসে ইনফেকশন হতে পারে, ঠিক আছে, তারপরে কি হতে পারে, একটা ফরেন বডি চলে আসতে পারে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ইন্ট্রালুমিনাল কজ। আর ইনসাইড দ্য লুমেন আর কি, আর ইন্ট্রালুমিনাল কি হতে পারে, স্ট্রিকচার ডেভেলপ করতে পারে, টিউমার হতে পারে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ইন্ট্রালুমেন। আর এক্সট্রালুমেন কি কি হতে পারে, সেটা হচ্ছে ইউজুয়ালি প্রেগনেন্সিতে হচ্ছে অ্যাকিউট রিটেনশন হতে পারে, অর্থাৎ যে গ্র্যাভিড ইউটেরাসটা থাকে সেটা অনেক সময় ইউরেথ্রাকে হচ্ছে কম্প্রেসড করে। তারপরে আরও কি কি হতে পারে, ফাইব্রয়েড, ওভারিয়ান সিস্ট। তো এইগুলোর কারণে আমাদের একটা পেশেন্ট অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন নিয়ে প্রেজেন্ট করতে পারে। এই যে ছোট ছোট কিন্তু ইউরোলজি যে টপিকগুলো, এগুলো কিন্তু ইচ অ্যান্ড এভরি টপিক কার্ড কোয়েশ্চেন, ঠিক আছে। সো এগুলোকে আমাদের অবশ্যই খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং কোয়েশ্চেনটা ধরার সাথে সাথে আনসারটা বলতে হবে, ওখানে গিয়ে যেন আমি চিন্তা না করি, ঠিক আছে। এই জিনিসটা আমরা কেয়ারফুল থাকবো। এরপরে কি চলে আসতেছে যে এটা অবশ্য হচ্ছে পেডি সার্জারির কোয়েশ্চেন, যে একটা বাচ্চার রিটেনশন কি কি কারণে নিয়ে আসতে পারে। ওই যে বাচ্চার হচ্ছে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ থাকতে পারে, তারপরে আমরা সেদিন পড়লাম না ফাইমোসিস, প্যারাফাইমোসিস, তো ওগুলোর কারণে অনেক সময় বাচ্চা রিটেনশন নিয়ে আসতে পারে। গেল, এখন হচ্ছে রিটেনশন অফ ইউরিনের কিভাবে আমরা ম্যানেজ করব। এটা খুবই কমন একটা জিনিস, দেখবে যে তোমাদের বাসাতেও অনেক সময় ম্যানেজ হতে পারে। এরকম বলবে যে একটা বৃদ্ধ বয়সের কেউ, সে হচ্ছে একদিন 2 দিন ধরে ইউরিন পাস করতেছে না। তো প্রথম ক্ষেত্রে যেটা আমরা করি সেটা হচ্ছে যে বলি যে পেশেন্টটাকে একটা হচ্ছে এরকম কি বলবো, বড় একটা গামলার মধ্যে ওয়ার্ম ওয়াটার নিয়ে তাকে বসতে বলা হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজটা করলে ইউরিনটা পাস হয়ে যায়, ঠিক আছে। এরপরেও যদি না হয় তাহলে আমরা ক্যাথেটার করব। যদি ইউরেথ্রার দিকে কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে কিন্তু আমরা ক্যাথেটার পাস করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সুপ্রাপিউবিক সিস্টোস্টমি। এই যে সুপ্রাপিউবিক সিস্টোস্টমি কথাটা বললাম, এইটা কিভাবে করে, এটার স্টেপ, এটা একটা কার্ড কোয়েশ্চেন, ডিউয়ের মধ্যে একটা কার্ড কোয়েশ্চেনে আছে যে স্টেপগুলো বলো আর কি, ঠিক আছে, সুপ্রাপিউবিক সিস্টোস্টমি। তাহলে এটা পড়ে ফেলবা তোমরা কিভাবে এটা করতে হয়। আচ্ছা, এবং লাস্টলি হচ্ছে ওই যে সেমভাবে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ। তাহলে আমরা চলে গেল হচ্ছে রিটেনশন নিয়ে সমস্ত কিছু পড়াশোনা করা শেষ। আচ্ছা, ইনভেস্টিগেশন আমি বলে ফেলেছি। এরপরে হচ্ছে বলছিলাম যে আইভিইউ করার ক্ষেত্রে একটা পেশেন্টকে কীভাবে প্রিপেয়ার করতে হয় এবং কয়দিন আগে প্রিপেয়ার করতে হয়। ইউজুয়ালি 3 দিন আগে প্রিপেয়ার করতে হয়। এই 3 দিন আমরা পেশেন্টকে বলি যে সে লো রেসিডুয়াল ডায়েট খাবে, ঠিক আছে। তারপরে সে হলো আলট্রাকার্বন ট্যাবলেট রাত্রেবেলা 2টা করে 3 বেলা খায়। তারপর হচ্ছে তাদেরকে আমরা কি দেই, ডায়রিটিক্স দিই। যেহেতু এখানে আমরা একটা ডাই দিয়ে ইনভেস্টিগেশনটা করব, সো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডায়ের ক্ষেত্রে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হতে পারে। এবং যেই দিন আমরা 4th ডেতে আমরা যখন ইন্ট্রাভেনাস ইউরোগ্রামটা করব, সেই দিন আমরা হচ্ছে সব ড্রাগসগুলো ইন্ট্রাভেনাস দিব, ঠিক আছে। অর্থাৎ ইন্ট্রাভেনাস আমরা একটা স্টেরয়েড দিব, তারপরে অ্যান্টিহিস্টামিন দিব। এই ওষুধগুলো ইন্ট্রাভেনাস ফর্মে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের মোটামুটি প্রিপারেশন। এই গেল আমাদের হচ্ছে ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম, এটা হচ্ছে প্রিপারেশনটা কিন্তু কার্ড কোয়েশ্চেন, আমি আবারও বলতেছি, এগুলো অনেক সময় আমরা স্কিপ করে যাই পড়ার সময়। আচ্ছা, এরপরে আসে হচ্ছে হাইড্রোনেফ্রোসিস। হাইড্রোনেফ্রোসিস সংজ্ঞাটার বলার ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাসেপটিক ডায়ালিটেশন কথাটা বলবো, ঠিক আছে। বাকিটা সংজ্ঞা তোমরা পারো, কিন্তু অবশ্যই অ্যাসেপটিক ডায়ালিটেশন অফ হচ্ছে কিডনি ডিউ টু মানে অবস্ট্রাকশন ইন দ্য আউটফ্লো অবস্ট্রাকশন, ঠিক আছে। অর্থাৎ আউটফ্লো যে ট্র্যাকটা আছে সেই ট্র্যাকটে কোনো অবস্ট্রাকশনের জন্য যদি আমাদের কিডনিটার হচ্ছে অ্যাসেপটিক ডায়ালিটেশন হয়, সেটাকে বলবো হচ্ছে আমাদের হাইড্রোনেফ্রোসিস, ঠিক। হাইড্রোনেফ্রোসিসের কিছু কজ আছে, কজগুলো আমরা পড়ে ফেলবো। কিছু কনজেনিটাল কজ আছে, অ্যাকোয়ার্ড কজ আছে, এগুলো আমি আর আলাদা করে বলতেছি না, হ্যাঁ, চলে গেল। আচ্ছা, এরপরে সবচেয়ে মানে হচ্ছে আসল যে টপিকটা সেটা হচ্ছে স্টোন ডিজিজ। তো আমরা হচ্ছে রেনাল স্টোন পড়ে ফেললেও আমাদের ব্লাডার স্টোন পড়া হয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র রেনাল স্টোনটা আমরা শুনি মনোযোগ দিয়ে, তাহলে আমাদের ব্লাডার স্টোন পড়া হয়ে যাবে। আচ্ছা, রেনাল স্টোন কী কী কারণে হয়, বেইলিয়ান লাভে 7টা কজ আছে। 7টা কজ হচ্ছে আমরা খুব সুন্দর করে আমাদের বইপত্রেও লেখা আছে, 7টা কজ আমরা মুখস্থ করে ফেলবো। এটা হচ্ছে ভাইবাতে অনেক সময় জিজ্ঞেস করে, লাইক ভিটামিন এ ডেফিসিয়েন্সি, তারপরে যাদের হচ্ছে প্রলং ডিহাইড্রেশন থাকে, যারা অনেক বেশি রেড মিট জাতীয় জিনিসপত্র খায়, তাদের ক্ষেত্রে স্টোন হওয়ার ইনসিডেন্সটা অনেক বেশি থাকে। তারপরে যাদের হাইপার প্যারাথাইরয়েডিজম, প্রলং ডিমোবিলাইজেশন, আর কি যেন ছিল মনে নাই, যাই হোক, এগুলো কজ যাদের থাকে তাদের হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি রেনাল স্টোন হতে পারে।
এবং হচ্ছে রেনাল স্টোন কি টাইপ আছে, কোন টাইপটা সবচেয়ে বেশি হয় এবং কোনগুলো রেডিও বা কোনগুলো রেডিওলুসেন্ট, এগুলো হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ এর কোয়েশ্চেন। খুবই কমনলি এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনেও আসে যে রেনাল স্টোন কোনটা রেডিও বা কোনটা হচ্ছে রেডিওলুসেন্ট। হ্যাঁ, আর প্রফের ক্ষেত্রে তো এটার ইম্পর্টেন্স বলে শেষ করা যাবে না। সো আমরা হচ্ছে সবচেয়ে কমন কোনটা, আমাদের সবচেয়ে কমন হচ্ছে অক্সালেট স্টোন। ক্যালসিয়াম অক্সালেট স্টোনটা হচ্ছে ইউজুয়ালি কত 60 to 70% থাকে। আর হচ্ছে এছাড়াও আর কি থাকে, ফসফেট স্টোন, ইউরিক অ্যাসিড স্টোন। ইউরিক অ্যাসিড স্টোনটা কাদের বেশি হয়, খুব স্বাভাবিক যাদের গাউট থাকে। আরও কিছু কজের জন্য হয়, সেটা হচ্ছে যাদের আইলিওস্টোমি করা থাকে, যাদের ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন থাকে, তাদের ক্ষেত্রেও আমাদের এই ইউরেট স্টোনটা বেশি হতে পারে। তারপরে হচ্ছে সিস্টিন স্টোনটা কাদের বেশি হয়, যাদের সিস্টিন ইউরিয়া থাকে তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। আরেকটা আছে জ্যান্থিন স্টোন, এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে খুবই কম থাকে আর কি। আচ্ছা, তাহলে আমরা সুন্দর করে কোন স্টোনগুলো রেডিও বা কোনগুলো রেডিওলুসেন্ট ভাইবার জন্য মুখস্থ করে ফেলবো। আচ্ছা, এখানে এরপরে আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে প্রাইমারি স্টোন এবং সেকেন্ডারি স্টোন বলতে কি বলছো। ব্লাডার স্টোনের ক্ষেত্রে সেমভাবে সবগুলো স্টোন বলে ফেলবো এক্সেপ্ট জ্যান্থিন স্টোন। ব্লাডারে সাধারণত জ্যান্থিন স্টোনটা হয় না। আচ্ছা, ব্লাডারের ক্ষেত্রে একটা মজার কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে প্রাইমারি স্টোন এবং সেকেন্ডারি স্টোন বলতে কি বোঝো। তো ব্লাডারের ক্ষেত্রে প্রাইমারি স্টোন বলতে বোঝায় যে স্টোনটা স্টেরাইল ইউরিনে হচ্ছে এবং যে স্টোনটার অরিজিন হচ্ছে কিডনি। যদি কোনো মানে হয়ে থাকে, স্টোন হয়ে থাকে, সেটা যদি ব্লাডারে চলে আসে সেটা হচ্ছে প্রাইমারি স্টোন। আর যদি মানে আনস্টেরাইল কোনো ইউরিনে যদি কোনো স্টোন ডেভেলপ করে সেটা হচ্ছে সেকেন্ডারি স্টোন। ঠিক আছে, এই বেসিকটা আমরা একটু জেনে ফেলি। এবং কী কী সিমটম নিয়ে আসবে রেনাল স্টোনের ক্ষেত্রে, তার হচ্ছে লয়েন পেইন থাকবে, হেমাচুরিয়া থাকবে, ফিভার থাকতে পারে, ইনফেকশন হয়ে গেলে, এগুলো আমরা সবাই খুব ভালো করে জানি। ইনভেস্টিগেশন তো আমি বলে ফেলছি আগে, ওইভাবে করবো। এবং শুধু হচ্ছে ট্রিটমেন্ট একটু আমার কাছ থেকে শুনে নাও, সেটা হচ্ছে 3টা ভাগে ভাগ করে লিখবা। সিমটোম্যাটিক ট্রিটমেন্ট যেগুলো আছে, যে তাকে বেড রেস্ট থাকতে হবে, হসপিটালাইজেশন করতে হবে, তাকে হচ্ছে ফ্লুইড খেতে বলতে হবে, এগুলো আমরা সবাই জানি। পেইন থাকলে একটা হচ্ছে অ্যানালজেসিক দিব, ঠিক আছে, অ্যান্টিস্পাজমোটিক দিতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা পড়বো সেটা হচ্ছে যে কি ম্যানেজমেন্ট, স্টোনের স্পেসিফিক ম্যানেজমেন্ট, এটা আমরা 3টা ভাগে ভাগ করে পড়বো। যদি একটা স্টোন 0.5 সেন্টিমিটারের কম হয় সেটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড ম্যানেজমেন্ট, অর্থাৎ সেটা এমনি পানি খেতে বললে চলে যাবে। তারপরে যদি স্টোনটা দেখি 4 মিলিমিটার থেকে 2 সেন্টিমিটার, সেটাকে আমরা করি হচ্ছে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি, অর্থাৎ সেটাকে আমরা গুঁড়া করে বের করে দিই একটা ওয়েভ দিয়ে। ঠিক আছে, আর যদি 2.5 সেন্টিমিটারের বেশি হয় সেক্ষেত্রে আমরা কি করি, পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি। ঠিক আছে, শেষ আমাদের পড়াশোনা স্টোন নিয়ে। ব্লাডার স্টোনের ক্ষেত্রেও সেমভাবে ম্যানেজমেন্ট লিখবো। আর ইউরেটারিক স্টোনও সেম, স্টোনগুলো থাকবে সিমটমস এবং হচ্ছে ট্রিটমেন্ট। আমাদের এগুলো পড়া শেষ। রেনাল টিউবারকুলোসিস, এটা নিয়ে আমি কিছুই বলবো না, এটা নিয়ে তোমরা সবাই জানো যে একটা টিউবারকুলোসিসের পেশেন্ট কী কী সিমটম নিয়ে প্রেজেন্ট করে এবং তার ম্যানেজমেন্ট কি, অ্যান্টিটিবি ড্রাগ এবং তার যে কমপ্লিকেশনগুলো হবে অ্যাকর্ডিং টু কমপ্লিকেশন। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে স্প্লিন এবং কিডনিকে কীভাবে আমরা আলাদা করবো। এটা একটা লং কেসের কোয়েশ্চেন, এটা 3rd ইয়ার থেকে আমরা পড়ে আসতেছি। সো এটা নিয়ে আমিও কিছু বলবো না, কীভাবে স্প্লিন আর কিডনি আলাদা করি, এখানে বলা মানে সময় নষ্ট। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। তো এটার ক্ষেত্রে সেমভাবে ওই যে আমরা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম পড়ছি, সেই সিমটমগুলো নিয়ে একটা পেশেন্ট প্রেজেন্ট করবে, ওল্ড এজে প্রেজেন্ট করবে এবং অবশ্যই হচ্ছে মেল পেশেন্ট হবে। ঠিক আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন পড়ে ফেলছি, ওই যে আমি যা যা বলছি ওইগুলো করবে, এবং ডিআরই, অবশ্যই ডিআরই। তো ডিআরই করে এখানে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, এটা কার্ড কোয়েশ্চেন, যে ডিআরই করে একটা বিপি এবং হচ্ছে প্রোস্টেট কার্সিনোমাকে কিভাবে আলাদা করব। এটাও আমরা সার্জারিতে অনেকবার পড়ে আসছি 3rd ইয়ার থেকে, যে একটা ডিআরই করে যেটা বেনাইন এনলার্জমেন্ট হবে সেটা স্মুথ সারফেস হবে, তারপরে যেটা মিডিয়ান সালকাস আছে সেটা কি হবে, ডিপ হবে। ঠিক আছে, তারপরে আমরা ডিআরই করে আঙ্গুলে কোনো ব্লাড স্টেইন থাকবে না, সেটা পেইনলেস হবে। আর প্রোস্টেটিক কার্সিনোমার ক্ষেত্রে কি হবে, এগুলো যা যা বললাম, একটা ইরেগুলার মাস থাকবে, স্টোনি হার্ট থাকবে, তারপরে মিডিয়ান সালকাসটা অবলিটারেটেড হবে, তারপরে ফিঙ্গারটা বের করার পরে দেখা যাবে ব্লাড স্টেইন থাকবে। সুন্দর। এবার হচ্ছে বিপির হচ্ছে ট্রিটমেন্টটা শুনে নাও। ট্রিটমেন্টটা আমরা কি করব, সাধারণত বিপির ক্ষেত্রে আমরা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে থাকি, সবার কিন্তু সার্জারি লাগে না, আমরা একটা ক্যাথেটার করে দিতে পারি, যাদের ক্ষেত্রে ক্যাথেটার পাস হয় না সুপ্রাবেবিক সিস্টোস্টমি করে ফেলতে পারি। আচ্ছা, ড্রাগসের ক্ষেত্রে কি দেয়, আলফা ব্লকার দিই এবং 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর। আলফা ব্লকারের মধ্যে খুবই জনপ্রিয় ওষুধ হচ্ছে ট্যামসোলোসিন, আর হচ্ছে 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর, ড্রাগটার নাম জিজ্ঞেস করতে চাই, ফিনাস্টেরাইড বলে। ঠিক আছে, এটা হচ্ছে কি করে, টেস্টোস্টেরনকে অ্যাক্টিভ হতে দেয় না, ফলে হচ্ছে বিপি যদি কারো হয় বিপিটা শ্রিঙ্ক করে যায়। এটা সাধারণত 5 থেকে 6 মাস সময় লাগে, ধীরে ধীরে এটাকে শ্রিঙ্ক করে ফেলে। তাহলে এই দুইটা ওষুধের নাম আমরা পড়ে ফেললাম। আর সার্জারি হচ্ছে খুবই জনপ্রিয় সার্জারি টার্প। ঠিক আছে, ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট। টার্প পড়ার সাথে সাথে চলে আসবে যে টার্প করলে একটা পেশেন্টের কী কী কমপ্লিকেশন হতে পারে।
আচ্ছা, টার্পের ক্ষেত্রে ওই সেম ভাবে পার অপারেটিভ, পোস্ট অপারেটিভ। পার অপারেটিভ কি হতে পারে? আমার ইনজুরি হতে পারে টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার, প্রাইমারি হেমোরেজ। 2 নাম্বার হচ্ছে পোস্ট অপারেটিভ কি হতে পারে? রিঅ্যাকশনারি হেমোরেজ হতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে টার্পের ক্ষেত্রে, যে পোস্ট টার্প এটাকে বলা হয় হলো তোমাদের ওয়াটার ইনটক্সিকেশন, অর্থাৎ যখন আমরা টার্প সার্জারিটা করা হয় তখন নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ দেওয়া হয়, তো সেক্ষেত্রে ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করে। ঠিক আছে, এটা কিন্তু খুবই একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন, তো এই জিনিসটা আমরা একটু আলাদা করে পড়ে ফেলবো এখানে। মানে এক্সেপশনাল কমপ্লিকেশন বলতে এই হচ্ছে পোস্ট টার সিনড্রোম, সেটা হলো ওয়াটার ইনটক্সিকেশন, এই জিনিসটা জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, আর ডিলেড কমপ্লিকেশন সেটা আবার পুনরায় ইনকন্টিনেন্স ডেভেলপ করতে পারে। তারপরে তাদের হচ্ছে ব্লাডার নেক স্ট্রিকচার হতে পারে, যেহেতু এখানে কি হয় এরকম মানে যে নারকেলের মতো কুড়ায় কুড়ায় আনা হয়, সেক্ষেত্রে ব্লাডার নেকটা হচ্ছে স্কারিং হতে পারে, স্ট্রিকচার হয়ে আবার সেই রিটেনশন ডেভেলপ করতে পারে। তাহলে আমাদের বিএপি পড়া হয়ে গেল। আর কিছু বাকি আছে। আচ্ছা, প্রোস্টেট কার্সিনোমার ক্ষেত্রে কি প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এটা নর্মাল ভ্যালু কতটুকু, কত যেন ছিল 4 ন্যানোগ্রাম মনে হয় ছিল, লেস দ্যান 4 ন্যানোগ্রাম, একটু ভুলে গেছি দেখে নিও, এটা অনেক সময় জিজ্ঞাসা করে। হ্যাঁ, আর হচ্ছে যে ইউরেথ্রা থেকে ইউটিআই, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, জিজ্ঞাসা করতে পারে। আর একটা স্ট্রিকচার ইউরেথ্রার পেশেন্ট কি পেশেন্ট আসলে কীভাবে ম্যানেজ করবো, ওই যে সেমভাবে স্ট্রিকচার ইউরেথ্রা, তাহলে আমরা কি করতে পারবো না, তাকে আমরা হচ্ছে ক্যাথেটার পাস করতে পারবো না, তাহলে তাদের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সুপ্রাপিউবিক সিস্টোস্টমি। সেখানে আবার চলে আসবে যে এটা আমরা কিভাবে করি, স্টেপটা। এখানে আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে রাপচার ইউরেথ্রা। 3টা ট্রায়াড আছে সিমটমের রাপচার ইউরেথ্রা, সেক্ষেত্রে কি থাকবে এটা জিজ্ঞাসা করে, এটা কার্ড কোয়েশ্চেন। পেরিনিয়াল হেমাটোমা হবে, ইউরেথ্রা দিয়ে হচ্ছে ব্লিডিং হবে, আরেকটা হবে সেটা হচ্ছে রিটেনশন অফ ইউরিন। তাহলে একটা পেশেন্ট এরকম একটা অ্যাক্সিডেন্টাল বলবে যে ম্যানহোলের ঢাকনার মধ্যে পড়ে গেছে, অথবা সাইক্লিং করার সময় ইনজুরি হয়েছে এবং এই 3টা সিমটম নিয়ে প্রেজেন্ট করছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? রাপচার ইউরেথ্রা। এইখানেও আমাদের কিন্তু ক্যাথেটারাইজেশন করা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেটেড, যেহেতু রাপচার ইউরেথ্রা হয়ে গেছে। আবার অনেকে বলে করা যায়, এটা একটু হচ্ছে মানে কনফিউশন। হ্যাঁ, এক একজন এক এক রকম বলে। তারপরেও আমরা কি করব? সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করব, ওই ট্র্যাকটা একটু হিল হতে দিব, তারপরে হচ্ছে আমরা যাব ডেফিনিটিভ সার্জারির ক্ষেত্রে, অনেকের সার্জারি লাগে না। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা পড়ে ফেলবো হচ্ছে রাপচার ইউরেথ্রা। পড়া মোটামুটি শেষ। আর এরপরে যে টপিকগুলো আছে এপিডিডাইমিস, তারপরে হচ্ছে টর্শন টেস্টিস, এগুলো আমরা পেডি সার্জারির মধ্যেই পড়ে ফেলছি। এই হলো আমাদের টোটাল ইউরোজেনিটাল সিস্টেমের মধ্যে কোয়েশ্চেন। এখানে আর আচ্ছা, এখানে আমি একটা কোশ্চেন স্কিপ করে গেছি, সেটা হচ্ছে মরফোলজি অফ সিমেন। এটি কিন্তু একটা কার্ড কোশ্চেন এবং এটা অবশ্যই তোমরা বইয়ের মধ্যে লিখে রাখবা। এটা কিন্তু খুব ধরে, আমাকে এটা ধরছিল, কারণ আমার হচ্ছে কার্ড কোশ্চেনে পড়ছিল ভ্যাসেক্টমি। তো আমাকে যে কোশ্চেনটা জিজ্ঞেস করছিল ভ্যাসেক্টমি করার আগে আমরা একটা পেশেন্টের কি ইনভেস্টিগেশন করব। ঠিক আছে, এটা আসলে আমি মানে জানতাম না, মানে হঠাৎ করে আমার মনে হয়েছে যে সিমেন অ্যানালাইসিস আমরা সাধারণত করি ভ্যাসেক্টমি করার আগে। তো তাহলে সিমেন অ্যানালাইসিস তখন আমাকে জিজ্ঞেস করছে যে নর্মাল প্যারামিটারগুলো বলো। এটা কিন্তু খুব ইনভেরিয়েবলি সব মানে ভাইবাতে বা কোথাও বসতে গেলে, পরীক্ষা দিতে গেলে এই কোয়েশ্চেনটা কিন্তু জিজ্ঞাসা করে। তো হলে আমরা মরফোলজি অফ সিমেন, নর্মাল যে সিমেন প্যারামিটার, সেটা কিন্তু অবশ্যই খুব ভালো করে মনে রাখবো। তারপর আমার কাছে যেহেতু লেখা আছে আমি একটু লাইভে বলে যাই, পরবর্তীতে তোমরা এখান থেকে শুনে নিলে তোমাদের মনে থাকবে। সেটা হচ্ছে যে ভলিউম কত, সাধারণত 2 থেকে 4 ml থাকে। স্পার্ম কনসেন্ট্রেশন কতটুকু থাকে? 20 মিলিয়ন পার ml থাকে। আচ্ছা, মর্টালিটি 50% অথবা তার বেশি হচ্ছে ফরওয়ার্ড প্রোগ্রেশন থাকে এবং 25%-এর ক্ষেত্রে র্যাপিড প্রোগ্রেশন থাকে। আচ্ছা, ভিসকোসিটি হলো কি হয়? ভিসকোসিটি হচ্ছে সাধারণত 30 থেকে 60 মিনিটের মধ্যে এটা হচ্ছে লিকুইফেকশন হয়ে যায়। আর নর্মাল মরফোলজি বলতে বোঝায় 30% সিমেনের ক্ষেত্রে হচ্ছে এটা একদম নর্মাল থাকে। পিএইচ কত থাকে? 7.2 থেকে 7.8, আর হচ্ছে মানে অ্যালকালাইন আর কি। আর ডাব্লিউবিসি কাউন্ট কীরকম থাকে? লেস দ্যান 1 মিলিয়ন পার ml। এটাই হচ্ছে নর্মাল সিমেন প্যারামিটার। তো আজকে মোটামুটি আমাদের হচ্ছে ইউরোলজির এই যে হট টপিকগুলো বলতে সেগুলো বলে ফেলছি। এই অল্প একটু পড়াশোনা, বেশি সময় লাগবে না, 1 ঘন্টা আজকেই পড়ে ফেলো সবাই। তাহলে মোটামুটি আমাদের ইউরোজেনিটাল সিস্টেম সম্পর্কে আর ওই যে পেডি থেকে কিছু মানে রিভিউ করে নিও আর কি, তাহলে মোটামুটি প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। তাহলে আজকে এখানে স্টপ করতে হচ্ছে ক্লাস। তাহলে তোমরা সবাই পড়াশোনা করে ফেলো, আমাদের পড়া শেষ। নেক্সট টপিক জানাই দিব, কালকে ক্লাস নিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম আমার ক্লাস শোনার জন্য। আল্লাহ হাফেজ।